নমস্কার, আমি ডক্টর সঞ্জয় সেনগুপ্ত, একজন কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন। আমি এখানে মেডিকেল হসপিটালে আছি। আপনাদের সঙ্গে আজকে আমি কিছু সমস্যা নিয়ে আলোচনা করতে চাই, যেগুলো আমরা দেখতে পাই জেনারেলি হার্টের অপারেশন করার পরবর্তী সময়ে। কিছু পার্টিকুলার কমপ্লেইন থাকে যেগুলো খুব কমন আমরা দেখি, এবং সে ব্যাপারে আলোচনাটা করব আমরা। সেটা হচ্ছে অপারেশন করে বাড়ি যাওয়ার পরে পেশেন্টরা যখন প্রথমবার চেক আপে ফিরে আসেন, মানে প্রথম 7 দিনের পরে যে চেক আপটা হয়, তাতে জেনারেলি তাদের মেইন কমপ্লেইন থাকে কি বুকে এখনো ব্যথা হচ্ছে। ভ্যালভের অপারেশনের আগে তো বুকে ব্যথার কোনো সেরকম পরিস্থিতি থাকে না। বাইপাস সার্জারির আগে অনেকের ব্যথার কারণে আমরা বাইপাস সার্জারি করি। অ্যাঞ্জাইনা ইজ ওয়ান অফ দ্য কজেস ওয়াই উই অপারেট অ্যান্ড উই গো ফর সিএবিজি। এই ব্যথাটা হচ্ছে অনেকটা ডিফিউজ ব্যথা, মানে বুকের সামনে দিয়ে বা ঘাড়ের পেছনে বা শোল্ডার গার্ডলে বা আমাদের এই জায়গাগুলোতে যে ব্যথা, গলার এখানে ব্যথা। অনেকে বলে আমার হাতের এই দিকটার নাম হয়ে যাচ্ছে, মানে এই অংশটা একটু নাম হয়ে অসাড় হয়ে গেল। তো এগুলোর মেইন কারণ হচ্ছে ব্রেস্ট বোনটাকে তো 2 ভাগে ভাগ করে তারপরে আমরা হার্টের ভেতরে অ্যাক্সেস নিই। বুকটা এভাবে খোলা হয়, এবং বুকটা এভাবে খোলার ফলে যেটা হয়, চেস্ট ওয়ালটা গিয়ে ক্ল্যাভিকেল যে কলার বোন যে আছে, কলার বোন আর চেস্ট ওয়ালের মাঝখানে অনেকটা সময়, প্রায় 3-4 ঘন্টা 5 ঘন্টা আমরা যে সময় অপারেশনটা করি, ওই সময় কিন্তু স্পেসটা কম থাকে, এবং তার ফলে কি হয়, ওই স্পেস দিয়ে যে নার্ভগুলো যাচ্ছে, মানে আমাদের ব্রেকিয়াল প্লেক্সাস, সার্ভাইকাল প্লেক্সাস, এইখান দিয়ে যে নার্ভগুলো ওখান দিয়ে বেরোচ্ছে, সেই নার্ভগুলোর উপর একটু কম্প্রেশন পড়ে বেশ খানিকটা সময় ধরে। এবং সেই কম্প্রেশনটা যেটা নিউরোপ্র্যাক্সিয়া বলা হয়, মানে যেটা জাস্ট কম্প্রেস করছে কিন্তু কোনো ক্ষতি করছে না, মানে সেটা একটা মেইন কারণ to why we have this diffuse chest pain all around the chest wall। মানে সেটাই কিন্তু ম্যানিফেস্ট হয় হাতের এই অংশটা, মানে এই অংশটা একটু নাম হয়ে যাচ্ছে, অসাড় হয়ে যাচ্ছে, ব্যথা হচ্ছে। এই সমস্ত ব্যথা কিন্তু কোনো ওষুধ দিয়ে বা কোনো পার্টিকুলার কোনো মেডিকেশনে কিন্তু এগুলো কমবে না। এই ব্যথাগুলো কিন্তু একটু বর্তমান থাকে অন্তত 2-3 মাস ধরে, এবং যেটা একমাত্র যেটা করণীয় বিষয় সেটা হচ্ছে হাঁটা চলা করা এবং মুভমেন্ট করা। যত মুভমেন্ট করা হবে তত কিন্তু এই ব্যথাগুলো কমবে আস্তে আস্তে। দ্বিতীয় যেটা বলতে চাই সেটা হচ্ছে স্নানের ব্যাপারটা, মানে আমরা কবে স্নান করব। আইডিয়ালি স্নানটা যত তাড়াতাড়ি সম্ভব ভালোভাবে স্নান করাটা চালু করে দেওয়া উচিত। কারণ হচ্ছে আমাদের স্কিনের যে নোংরাটা বা স্কিনের যে জার্মগুলো, সেগুলো কিন্তু আলটিমেটলি আমাদের বুকের যে উনটা থাকে সেই উনগুলোকে ইনোকুলেট করে। তো তার জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে গরম জল, ঠান্ডা জল যেটাই আমাদের সহ্য করতে পারি আমরা, সেই জল দিয়ে দিনে অ্যাটলিস্ট একবার, মানে শ্যাম্পু এবং সাবান দুটোই ব্যবহার করে সপ্তাহে অন্তত 3 দিন শ্যাম্পু করতে হবে এবং রোজ সাবান দিয়ে স্নান করতে হবে, যাতে করে শরীরে কোনো ময়লা এবং কোনো রকম জাম আপাত দৃষ্টিতে না থাকে। যদি সম্ভব হয় স্নানের পরে জায়গাটাকে যতটা সম্ভব পুরো শরীরকে শুকনো করা, গামছা দিয়ে ভালোভাবে শুকনো করা, এবং যদি সম্ভব হয় খুব ভালো হয় যেটা যদি করতে পারেন যে একটু রোদ পোহানো, অ্যাটলিস্ট 5 মিনিট, 7 মিনিট, 8 মিনিট রোদ পোহিয়ে তারপরে আপনি, যদি মনে হয় যে এই জায়গাটা একটু ড্রেসিং লাগবে, একটা সামান্য ড্রেসিং, ছোট ড্রেসিং করে বাকিটা আপনি ক্যারি করতে পারেন। আরেকটা হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার একটা খুব সিম্পল নিয়ম হচ্ছে 500 ml তেল ইউজ করা হবে খাওয়া দাওয়ার, মানে যদি বাইপাস সার্জারি পেশেন্ট হয়, মানে যার করোনারি আর্টারি ডিজিজ ছিল, তার জন্য কিন্তু ওই 500 ml তেল মাসে ইউজ করা হবে। কার্বোহাইড্রেটটা একটু কম হলে ভালো হয়। ডায়াবেটিক পেশেন্টের তো ডেফিনেটলি কম হতে হবে কার্বোহাইড্রেট। কোনো রকম ময়দা, রিফাইন্ড সুগার এগুলো অ্যাভয়েড করতে হবে। যতটা পারা যায় প্রোটিন জাতীয় খাবার খাওয়া ভালো, যেমন সমুদ্রের মাছ যেটাকে আমরা বলি, আপনি যথেচ্ছ পরিমাণে খেতে পারেন সমুদ্রের মাছ। চিকেনটা খেতে পারেন। মাটনটা, মানে রেড মিট, মাটন, বিফ, পর্ক এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। সিম্পল এটা ব্যাপার। আর হচ্ছে ফলমূল আপনি ডেফিনেটলি খেতে পারেন যদি আপনার ডায়াবেটিস না থাকে। যদি ডায়াবেটিস থাকে তাহলে ফলমূলে কিছু রেস্ট্রিকশন থাকবে। যদি ডায়াবেটিক না হন তাহলে আপনি রেগুলারলি ফল খেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আরেকটা হচ্ছে আমরা যেটা বলে থাকি যে ব্লাড প্রেশার কি করে মাপবো, ব্লাড প্রেশার মাপাটা কতটা জরুরি। ব্লাড প্রেশার মাপাটা নিশ্চয়ই জরুরি। যদি আপনার ইজেকশন ফ্র্যাকশন কম থাকে, 40 বা তার কম থাকে, আপনি বাড়ি গেছেন, আপনি জানেন যে আপনার হার্ট একটা ধকলের মধ্যে দিয়ে গেছিল অপারেশনের আগে এবং অপারেশনের পরেও,
অনেকগুলো ব্লাড প্রেশারের ওষুধ দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে ব্লাড প্রেশার অবশ্যই আপনাকে মাপতে হবে। ব্লাড প্রেশার মাপার একটা পদ্ধতি আছে, যেমন তেমনভাবে যখন তখন ব্লাড প্রেশার মাপলে হবে না। ব্লাড প্রেশার মাপার একটা পদ্ধতি আছে, সেটা ফলো করতে হবে। সেটা কি? সেটা এই যে দিনের একটা পার্টিকুলার সময়ে ব্লাড প্রেশারটা মাপতে হবে। খুব এক্সট্রিম অফ টাইম, যেমন খুব আর্লি মর্নিং, খুব লেট নাইট, এরকমভাবে ব্লাড প্রেশার মাপলে হবে না। আইডিয়ালি আমরা যেটা বলি, বিকেলের দিকে ব্লাড প্রেশার মাপুন, যখন আমাদের ডায়ার্নাল যে এক্সট্রিম ভেরিয়েশন অফ অটোনমিক নার্ভাস সিস্টেম অন ব্লাড প্রেশার সেটা কম থাকে। যেমন আমরা যেটা বলি সেটা হচ্ছে গাইডলাইন অনুযায়ী যেটা বলা হয় কিভাবে ব্লাড প্রেশার মাপবেন, সেটা হচ্ছে 2 ঘন্টা চা কফি না খেয়ে 10 মিনিট একটা সমতল জায়গাতে বেডে প্রেফারেবলি রেস্ট নিয়ে তারপরে ব্লাড প্রেশারটা মাপা হবে রাইট আর্ম এবং সুপাইন হয়ে, এবং সেই ব্লাড প্রেশারের সিস্টোল, ডায়াস্টোল, পালস এই তিনটেই যেন ওই সময় ডকুমেন্ট করা হয় অ্যাট দ্য সেম টাইম, এবং দিনের একটা পার্টিকুলার সময় রোজ ব্লাড প্রেশারটা মাপতে হবে। রোজ বলতে তো অনন্তকাল ধরে মাপা হবে না। আর ডাক্তারবাবুর কাছে আসার 7-10 দিন আগে যে 7-10 দিনের যে ব্লাড প্রেশার মাপার যে ব্যাপারটা, সেই ডকুমেন্টটা আপনি বানিয়ে নিয়ে আসবেন, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ডকুমেন্ট। আপনি 1000টা টেস্ট করুন, তাতে করে ডাক্তারবাবুরা যে কনক্লুশনটা করবে, যে ইনফারেন্সটা টানবে, তার থেকে আপনার এই ব্লাড প্রেশার মেপে নিয়ে যাওয়ার, যে ভালোভাবে ব্লাড প্রেশার মেপেছেন সেটা নিয়ে যাওয়ার জন্য যেই কনক্লুশন বা যেই ইনফরমেশনটা ডাক্তারবাবুরা পাবেন, সেটা কিন্তু আপনার জন্য এবং ডাক্তারবাবুর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কনস্টিপেশন একটা হতেই পারে পেশেন্টদের, বিশেষ করে বয়স্ক পেশেন্টদের। তার মেইন কারণ হচ্ছে যখন আইসিইউতে থাকেন পেশেন্টরা, তখন অনেকগুলো ওষুধপত্র দেওয়া হয়, অনেক আইভি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে ওরাল অ্যান্টিবায়োটিক আমরা বাড়িতেও যখন পেশেন্ট ডিসচার্জ হয় তখন 2-3 দিনের জন্য দিই। তাতে করে কি হয়, আমাদের ইন্টেস্টাইনের যে ফ্লোরাটা থাকে সেটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়, এবং তাতে করে কি হয়, ইন্টেস্টাইনের যে রেগুলার মুভমেন্টের যে একটা প্যাটার্ন সেটাও চেঞ্জ হয়, এবং তার ফলেই কিন্তু কনস্টিপেশন হতে পারে। এবং তার আরেকটা কারণ হচ্ছে পেশেন্টরা জেনারেলি অনেকদিন শুয়ে থাকেন, হাঁটাহাঁটি করছেন না, এর ফলেও কিন্তু কনস্টিপেশনের একটা টেন্ডেন্সি থাকে, বিশেষ করে হার্টের অপারেশনের পর। এর জন্য একটা কাজ যেটা ইজিলি করতে পারেন সেটা হচ্ছে আর্লি মোবিলাইজেশন। যত তাড়াতাড়ি আপনি হাঁটাহাঁটি করবেন, যত তাড়াতাড়ি আপনি উইথ সাপোর্ট, মাথা ঘুরলে অবভিয়াসলি বসে পড়তে হবে, কিন্তু উইথ সাপোর্ট যদি আপনি হাঁটাহাঁটি শুরু করেন, একটু কষ্ট করে, একটু এদিক ওদিক ব্যথা হচ্ছে কিন্তু তাও একটু হাঁটছেন, তাহলে কিন্তু উইথ সাপোর্ট এই কাজটা করলে কিন্তু ডেফিনেটলি বাউল মুভমেন্টে অনেকটা ফ্যাসিলিটেট হবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু ফাইবার জাতীয় খাবার যদি বেশি করে খান, বা রাত্রেবেলা যদি ডুফেলাক বা ল্যাক্সিড সিরাপ যেগুলো দেওয়া হয়, মানে যেগুলো ব্লাড কনস্টিপেশনের ওষুধ, সেগুলো তো প্রথম দিকে আপনাকে একটু খেতেই হবে, একটু সাপোর্ট নিতেই হবে, কিন্তু পরের দিকে সেগুলো কন্টিনিউ করাটা খুব একটা আমরা এনকারেজ করি না। আমরা বলি একটু ইসবগুল খেয়ে নিলেন, একটু ফাইবার জাতীয় খাবারটা বেশি খেলেন, তো সেই ক্ষেত্রে সেটা ধীরে ধীরে ওইভাবেই ম্যানেজ হয়ে যায়। আরেকটা যেটা আমরা বলি সেটা হচ্ছে পা ফোলা। আমরা জেনারেলি অনেক সময় যেটা করি, যখন আমরা টোটাল আর্টেরিয়াল গ্রাফটিং করি না বয়স্ক পেশেন্টদের, যাদের হার্টের কন্ডিশন একটু একটু উইক, আমরা তখন কি করি, একটা লিমা বলে একটা যে আর্টারিটা হয় বুকের ব্রেস্ট বোন থেকে, সেটা দেওয়া হয় মেইন এলএডিতে, আর বাকি টেরিটরিগুলো আমরা ভেন দিয়ে ম্যানেজ করি। তো সেক্ষেত্রে পায়ের মেইন যে ড্রেনেজ সিস্টেম, ভিনাস ড্রেনেজ সিস্টেম, সেটা হচ্ছে স্যাফেনাস ভেন। সেই স্যাফেনাস ভেনকে আমরা হারভেস্ট করে আমাদের হার্টে লাগাতে হয়। তো সেই ক্ষেত্রে পাটা একটু ফোলে, এবং অনেক সময় দুটো পাই ফোলে। তার জন্য যেটা করণীয় সেটা যে রাত্রেবেলা ঘুমানোর আগে পায়ের নিচে একটা বালিশ দেবেন, আর সকালবেলা যখন আপনি হাঁটাহাঁটি করছেন না, এমনি বসে আছেন, খবর পড়ছেন বা বই পড়ছেন বা নিউজ দেখছেন টিভিতে, তখন কি করবেন, পাটা কিন্তু কোনো স্টুলের ওপর রেখে দেবেন, তাহলেই হবে। এবং সারা দিন পাটা স্টুলের ওপর আছে বা এমনি বসে আছেন, পায়ের অ্যাঙ্কেলটা কিন্তু নাড়াতে থাকবেন, আস্তে আস্তে করে নাড়াতে থাকবেন, এবং সেটা দেখবেন আপনার আনকনসিয়াস ওয়েতে আপনি সেটা একটা রিফ্লেক্স অ্যাকশনে চলে যাবে। আপনি বসে আছেন, পায়ের অ্যাঙ্কেল নড়ছে, তাতে করে কি হয়, কাফ মাসেল, যেটা আমাদের পায়ের যে কাফ মাসেল, সেটাকে বলা হয় পেরিফেরাল হার্ট, ওইটা কিন্তু আপনার অলওয়েজ অ্যাক্টিভ থাকবে, এবং পায়ের ভিনাস ড্রেনেজটা অত বড় একটা ভেন না থাকা সত্ত্বেও ডিপ সিস্টেম অফ ভেন দিয়ে কিন্তু পায়ের ভিনাস ড্রেনেজটা কিন্তু চালিত থাকবে, এবং তাতে করে পা ফুলবে না। এবং এই কয়েকটা জিনিস যদি আপনারা মেনটেন করেন, তাহলে আমার মনে হয় পোস্ট অপারেটিভ পিরিয়ডটা অনেক আনইভেন্টফুল, এবং মোটামুটি একটা কোয়ালিটি অফ লাইফ আপনারা শুরু থেকেই পেয়ে যাবেন, যেটা কিনা আমাদের মেইন কাম্য।
হার্টের অপারেশনের পর। থ্যাংক ইউ।